Audio Jungle. Audio Jungle. বেশ তো সেক্ষেত্রে সেই জায়গাটা দাঁড়িয়ে মানে আরেকটা একদম অন্যতম উজ্জ্বল দিক বলতে গেলে ওনাদের যাত্রার ক্ষেত্রে সেটা হচ্ছে মানুষ যেটা দেখতে প্রত্যক্ষ করতে আসেন বারে বারেই সেটা হচ্ছে মিউজিকের দিকটা। সেটা মিউজিকটা মানে শুধু ভোকাল মিউজিক বলে নয়, ব্যাকগ্রাউন্ড যে স্কোরিংগুলো যেগুলো যায় সেগুলোও কিন্তু খুব মানে ইউনিক বলে আমাদের ধারণা। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে এই যে স্কুলিংটা, এই যে ভাবনাটা, সবার আগে শেষ সম্পর্কে বলুন যে আপনার যে মিউজিকের যে শিক্ষা সেটা কিভাবে? মানে আমার মিউজিকের শিক্ষা বলতে আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি কিছু বছর আমি ক্লাসিক্যাল মিউজিক নিয়ে চর্চা করেছি। তারপরে থিয়েটার, তারপরে অন্যদিকে চলে গেছে, গানের দিকে আর যাইনি, থিয়েটারটা বেশি ভালোবেসেছি সেই কনসেপ্ট থেকে। প্লাস অনেক বেশি শোনা, মানে বেটোভেন থেকে মোজার্টস থেকে শুরু করে অনেক শুনি। যেমন বিটলসের নাম্বার আমার এখনও ভালো লাগে। অনেক সময় আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আনন্দ শঙ্করের কম্পোজিশন আমার খুব ভালো লাগতো। অ্যাকচুয়ালি যেটা দরকার, যারা মেকার হবেন তাদের ভীষণভাবে তাদের অনেক বেশি শুনতে হবে, শোনাটা আগে দরকার। অভিনয় বলুন, মিউজিক বলুন, এটাই হচ্ছে মূল চাবিকাঠি। আর সেটাকে আমি স্টেজে এবং আমার প্রোডাকশানে আমি সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করি। পাশ্চাত্য সঙ্গীত কতটা প্রভাবিত আপনার প্রোডাকশনে? দেখুন, পাশ্চাত্য সঙ্গীত বাদ দিয়ে তো সঙ্গীত হয় না। সেটা আপনি ওয়েস্টার্নই বলুন, ইস্টার্নই বলুন, কিংবা আমাদের দেশীয় বলুন। একটা রাগ একটা সময়ের সঙ্গে একটা রাগের সম্পর্ক আছে। আমি যদি একটা রাতের সিকোয়েন্সে, একটা মিডনাইটে একটা কোনো সিকোয়েন্সে যদি আমি ভৈরবী বাজিয়ে দিই, তাহলে সেটা কোনো অংশেই ভালো লাগবে না, এবং সেটা সিনটাও ড্যামেজ করবে, স্ক্রিপ্টের ড্যামেজ করবে, অভিনয়টা ড্যামেজ করবে। সেইভাবে সময়োচিতভাবে যখন যে রাগের প্রয়োজন, সেই রাগকে অ্যাপ্লাই করাটা একটা বড় বিশেষ প্রয়োজনীয়তা আছে। মানে আপনার কথা সূত্র ধরেই বলি, আপনারা কি তাহলে মানে ফিউশন তৈরি করছেন? এক্স্যাক্টলি, ফিউশন ছাড়া তো এখন চলা মুশকিল। একেবারে পুরোপুরি শাস্ত্রীয় সঙ্গীতও নয়, অথচ একদম মডার্ন একেবারে নতুন জিনিস নয়। সব কিছুর একটা মিশেল তৈরি করে নিয়ে এখানে মানুষের কাছে আমরা পরিবেশন করি। আজকের যে পালা, সেই পালার মুখ্য বিষয় যদি বলেন একটু। এ পালার মুখ্য বিষয়টা, প্রথম কথা, এটা বলে দিলে পরে এটা অনেক আকর্ষণ হারিয়ে ফেলবে। আমি পুরোপুরি বলতে পারবো না, শুধু একটুকু বলতে পারি যে একটা বসে দেখতে পাবেন যে আপনি যেটা ভাববেন দেখতে দেখতে সেটা হচ্ছে না, তার জায়গায় অন্য কিছু হচ্ছে। আর সেইটাই কিন্তু আমার নাটককে 3 ঘন্টা মানুষকে বসিয়ে রাখছে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে আমি চেষ্টা করি সংলাপ না লেখার, মানে বানিয়ে সংলাপ লিখে তার একটা গ্র্যান্ডার তৈরি করে একটা হাততালি তৈরি হলো মাঠে, প্যান্ডেলে। এইটা আমার নাটক। এটা আমি উৎপল দত্ত সাহেবের কাছ থেকে আমার শিক্ষা। আপনি কি পিএলটিতে ছিলেন? আমি পিএলটিতে ছিলাম না, বাট আমি পিএলটির সঙ্গে অনেক দিন অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিলাম। গ্রুপে অভিনয় করিনি, কারণ আমার পিএলটি থেকে বেরিয়ে আসা চিত্ত দে বলে একজন অভিনেতা ছিলেন, উনি পরে এলটিজি করেছিলেন। সেই এলটিজির সঙ্গে আমার একসময় সম্পর্ক ছিল, এবং চিত্তদা প্র্যাকটিক্যালি আমার অভিনয়ের একেবারে শুরুর দিকে আমার শিক্ষাগুরু চিত্ত দে। আচ্ছা, অনবদ্য। একটু অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি, সেটা হচ্ছে আপনারাই বলতে পারবেন সেই জিনিসগুলো, যে বাংলার যে যাত্রা, এর মানে উষালগ্ন কোথায়, মানে কবে থেকে শুরু হলো এই যাত্রা? বাংলার যাত্রার সময় হচ্ছে মহাপ্রভু শ্রীচৈতন্যদেবের সময় থেকে। অ্যাকচুয়ালি উনি তখন ওই ধর্মের প্রচার করতে তখন রাস্তায় বেরিয়েছিলেন। সেইখান থেকেই নামের উৎপত্তি, যাত্রা গান, যাওয়া, এবং ধর্মের কথা, তার ভাবকে প্রকাশ করার জন্য সংকীর্তন করে যে রাস্তায় বেরোনো, এই থেকেই যাত্রার উৎপত্তি। আচ্ছা, এখানে যেটা দেখা যায় প্রায় প্রত্যেকটা যাত্রাঘরের, যাত্রার অপেরা যে আছে তাদের সাজঘরে যেটা দেখা যায় একটা ঠাকুরের একটা অধিষ্ঠান থাকে। এই জায়গাটার কি কোনো বিশেষ নাম আছে? না, অ্যাকচুয়ালি এটা দেখুন, প্রত্যেক কিছুর আগে একটা তো ডিভোট করতে হয়, একটা জায়গায় কনসেন্ট্রেট করতে হয়। আমরা ঠাকুর শ্রীরামকৃষ্ণ থেকে শুরু করে আমাদের যারা যারা আরাধ্য দেবতা আছেন, সব দেবতাকে তো এনে সম্ভব নয় এখানে, তাদের আমরা স্মরণ করে তারপর স্টেজে উঠি। একটা বাতাবরণ তৈরি হয়। যখনই ওখানে ঘন্টা পড়বে, যখনই ওখানে মিউজিকের কর্ডসগুলো ওরা চেক করবে যে কর্ডসটা পড়বে, তখন আমরা সবাই মিলে, আপনি যদি থাকেন নিশ্চয়ই দেখতে পাবেন, আমরা সমবেতভাবে এখানে একটা প্রেয়ার করি। এই প্রেয়ারের পরে আমরা একটা অন্য শক্তি ফিরে পাই, তারপরে আমরা মঞ্চে নামি। তো এইখানে যে ঠাকুরের যে আপনাদের উপাসনার কথা বলেন, মানে মেডিটেশন বলতে পারি, তো সেই জায়গায় দাঁড়িয়ে যে মূর্তিগুলো আমরা দেখতে পাচ্ছি, সেই জায়গায় কি বলা যেতে পারে যে যাত্রাটা কোনো একটা বিশেষ কমিউনিটির? না, একেবারেই না। এখানে এটা একটা চিরাচরিত প্রথা। দেখুন, সমস্ত প্রেয়ারের জন্য হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ আলাদা তো কিছু নেই। গড ইজ ওয়ান, ভগবান একজনই।
আপনি যাকে যেভাবে, সে আকারে বলুন নিরাকারে বলুন, ভগবানের মধ্যে কোনো বিভেদ হয় না, বিভেদ হয় মানুষ বিভেদ করে, এবং সেটাই সবচেয়ে বড় ভুল আমাদের দেশে ইন্টিগ্রিটির ক্ষেত্রে ভীষণভাবে ভয়ঙ্কর ক্ষতিকারক সেটা। বাংলার মানুষের ক্ষেত্রে সাংস্কৃতিক জগতের আগ্রহ যাদের আছে তাদের সেই সব মানুষগুলোর ক্ষেত্রে বলতেই হয় যে তাদের মধ্যে কিন্তু একটা বিরাট কনফিউশন কাজ করে। মানে তারা কিন্তু অনেকেই মনে করেন যে অনলবাবু যদি অভিনেতা না হতেন তাহলে কিন্তু একজন অসাধারণ গায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারতেন, এবং সেই জায়গায় এটা তো একেবারেই খোলা চোখে দেখা, সাদা চোখে দেখা, কিন্তু কোন সত্তাটাকে আপনি এগিয়ে রাখবেন, গায়ক নাকি অভিনেতা নাকি তার একটা প্রোডাকশনের হেড হিসেবে? না, আমি অ্যাকচুয়ালি এখন আমি সবচেয়ে বেশি আগে নম্বর দেবো স্ক্রিপ্ট রাইটার অ্যান্ড ডিরেক্টর হিসেবে। বেশ বেশ। তারপরে ওগুলো তো যখন শুরু করেছিলাম তখন থাকে না অনেক অনেক কিছু বেছে, বাজারে গেলে যেমন অনেক মাছ দেখে বেছে একটা নিয়ে নেওয়া হয়, আমি সব মাছই ভালোবাসি খেতে, তবে বিশেষ মাছ হিসেবে আমি নাটক আমার অভিনয়টাকে বেছে নিয়েছিলাম তখন প্রিয় জিনিস বলে। আপনার এই যে পালাটা আপনি যখন করেন সেক্ষেত্রে আপনারা মানে আপনাদের স্কুলিংয়ের জন্য কখনো তো দেখা যায় যে একদম ফাইন টাচ দেওয়ার জন্য কিছু কিছু কোনো মানুষকে ইনভাইট করলেন, কাদেরকে করেছেন? মানে আমরা যেরকম কিছু কিছু জানি অসিদ্ধা ভদ্রা দিয়ে এরকম এরকম আপনারা মাঝে মাঝে ডাকেন। হ্যাঁ, আমরা রিহার্সাল দেখতে ডাকি, যেমন এবারে তমাল রায়চৌধুরী এসেছিলেন, তারপরে আপনার একজন অত্যন্ত সংস্কৃতিবান মানুষ ছিলেন, এক্স সিএম এর যিনি পিএ ছিলেন ভাস্কর লাইক, উনি যাত্রা বন্ধু বলে পরিচিত, আমাদের অনেক উপকার করেছেন যাত্রার জন্য, ওনাদের ডেকেছি, ওনাদের ডেকে স্ক্রিপ্ট আমরা শুনিয়েছি, রিহার্সাল দেখিয়েছি, একটা আভাস ওনাদের কাছ থেকে নিয়ে থাকি। আর ভদ্রাদি অসিদ্ধা এনারা তো আছেনই, ওনারা শো দেখতে সময় পেলেই আসেন। বেশ, বাংলার যাত্রা সম্পূর্ণরূপে এই মুহূর্তে বলতে গেলে একেবারেই আপনাদের দিকে তাকিয়ে আছে বাংলার যাত্রাপ্রেমী মানুষ। সেই জায়গায় দাঁড়িয়ে আপনার যে দিনগুলো, যেগুলো আগামী দিনগুলো, আগামী পথ চলা যেগুলো, সেগুলো সুন্দর হোক, আরও ভালো হোক, আরও সাফল্য প্রার্থনা করি স্টার প্রোডাকশনের পক্ষ থেকে। স্টার প্রোডাকশনের দর্শকদের জন্য সর্বশেষ যদি কিছু বলেন। একটাই কথা বলবো, যাত্রা দেখুন, যাত্রা একটা বড় শিল্প, এই শিল্পের সঙ্গে অনেক মানুষ জড়িয়ে আছে। একটা ছোট্ট স্ট্যাটিস্টিক্স দিলে আপনারা বুঝতে পারবেন, প্রায় 300টা পেশাদারি দল আছে সারা পশ্চিমবাংলায়। 300 দলে আমি যদি বলি যে এর সঙ্গে ধরুন যদি 40 জন করেই থাকে জড়িত, তাহলে এতগুলো মানুষের রুটি রোজগার, এবং শুধু তাই না, দর্শক যারা দেখতে আসেন 300টা দল যদি বছরে একটা মরশুমে 100 দিন করে শো করে, এবং সেই 100 দিন শোয়ে যদি অ্যাভারেজ 3000 করে লোক দর্শক থাকেন, তাহলে সংখ্যাটা গিয়ে কিন্তু 1 কোটির উপরে চলে যাচ্ছে। অতএব এত বড় একটা ইন্ডাস্ট্রি, একটাই আক্ষেপ, সেটা হচ্ছে বিজ্ঞাপনটা নেই, এটা নিয়ে মাতামাতি কম। তবে ঠিক আছে, থাক, একটা বলতে পারি যে এটাতেই সুন্দর শিশু মাতৃক্রোড়ে ঘুমোচ্ছে যখন নিশ্চিন্তে, তাই ঘুমোক, শুধু আপনাদের সহযোগিতা, আপনারা আসবেন দেখতে, তাহলে যাত্রা সমৃদ্ধ হবে।